মহান করুণাময়ের নাম নিয়ে শুরু করতে যাচ্ছি দুনিয়াবার স্কুলের প্রথম পর্বে। আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা স্কুলে দীর্ঘ বছর কাটাই কঠিন গাণিতিক সূত্র, জটিল ব্যাকরণ শেখার জন্য এবং শত শত বছর আগের ঐতিহাসিক ঘটনা জানার জন্য। স্কুল পুঁথিগত বিদ্যা এবং পেশাদারি দক্ষতা শিক্ষায় মনোনিবেশ করে, অর্থাৎ টাকার জন্য কাজ করতে শিক্ষা দেয়, কিন্তু আর্থিক দক্ষতার শিক্ষা দেয় না। এর থেকে বোঝা যায় কেন বুদ্ধিমান ব্যাংকার, ডাক্তার, সরকারি উচ্চপদস্থ কর্মচারীরা স্কুলে খুব ভালো নম্বর অর্জন করা সত্ত্বেও সারা জীবন অর্থের জন্য লড়াই করেন। আর্থিক সাফল্যের জন্য আর্থিক শিক্ষার ভীষণ গুরুত্বপূর্ণ। প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেও অনেকের আর্থিক শিক্ষা থাকে না, ফলে শিক্ষিত হলেও অনেকের জীবন থেকে দারিদ্রতা যায় না। আমি যে স্কুলে পড়তাম, ধনীরা তাদের সন্তানদেরকে সেই স্কুলে পড়াতেন। ভাগ্যচক্রে আমি এমন এক পাবলিক স্কুলে পড়তাম। একদিন আমার স্কুলের বান্ধবী জিমির মা তাদের নতুন মার্সিডিজ গাড়ি চালিয়ে এসেছিল আমাদের স্কুলে। জিমি তার 3 জন বন্ধুকে নিয়ে তাদের সমুদ্র পাড়ের বাড়িতে সপ্তাহের ছুটি কাটাতে যাচ্ছে গাড়ি নিয়ে। জিমি তার 3 জন বন্ধুকে নিয়ে গেল, কিন্তু মাইক আর আমাকে ডাকলো না। তারা আমাদের দাওয়াত দেয়নি, কারণ আমরা গরিবের ছেলে বলে। তখন থেকে আমি মনে জিদ নিলাম যে আমি ধনী হব। এর জন্য আমার শিক্ষিত গরিব বাবাকে বললাম, কি করে ধনী হওয়া যায় বলতে পারেন বাবা? তিনি কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, তুমি যদি ধনী হতে চাও তোমাকে অর্থ উপার্জন শিখতে হবে, আর অর্থ উপার্জন কিভাবে করতে হয় মাথা খাটাও। তিনি হাসতে হাসতে বললেন, পরের দিন সকালে আমার প্রিয় বন্ধু মাইককে আমার বাবার কথাটা বললাম। শুধুমাত্র মাইক আর আমি ওই স্কুলে গরিব ছাত্র। মাইকও আমার মতন, কারণ সেও ভাগ্যের ফেরেই এই স্কুলে পড়ছে। সরকার স্কুলের সীমানা নির্দিষ্ট করে দিয়েছে বলে আমরা ওই স্কুলে পড়ার সুযোগ হয়েছে। আমরা সত্যিকারের গরিব ছিলাম না, কিন্তু আমাদের নিজেদের গরিব মনে হতো, কারণ বাকি সব ছেলে মেয়েদের কাছে নতুন সাইকেল, সব নতুন নতুন জিনিসপত্র ছিল, কিন্তু তাদের মধ্যে এত কিছু আমাদের ছিল না। আমাদের মা বাবা আমাদের যা প্রাথমিক প্রয়োজন, যেমন খাবার, ঘর, জামা কাপড় ইত্যাদি দিতেন, এর চেয়ে বেশি কিছু নয়। আমার বাবা বলতেন, তুমি যদি আরো কিছু চাও তাহলে তার জন্য কাজ করো। আমার চাহিদা ছিল, কিন্তু আমি তখন 12 বছরের ছোট ছেলে, এর জন্য বিশেষ কোনো কাজও পেতাম না। তাহলে আমরা আয়ের জন্য কি করব? মাইক আমাকে জিজ্ঞেস করলো। আমি জানি না, আমি বললাম। তুমি কি আমার অংশীদার হতে চাও মাইক? মাইক রাজি হলো, এবং শনিবার সকালে মাইক আমার প্রথম অংশীদার হলো। আমরা সারা সকাল কি করে আয় করা যায় এই বিষয়ে নানা রকম পরিকল্পনা করে কাটালাম। আর আমরা মাঝে মাঝে ও জিমির সমুদ্রবর্তী বাড়িতে যেসব উদ্যোগী ছেলেরা আনন্দ করছে তাদের সম্বন্ধে কথা বলছিলাম। এটা আমাদের একটু মারাত্মকভাবে আঘাত করছিল, কিন্তু এই আঘাতটা ভালোর জন্যই ছিল, কারণ এটা আমাদের কিভাবে অর্থ উপার্জন করা যায় তা নিয়ে চিন্তা করতে প্রেরণা দিচ্ছিল। শেষ পর্যন্ত সেদিন সন্ধ্যাবেলা হঠাৎ আমাদের মাথায় একটা বিদ্যুতের মতো ধাক্কা লাগলো।
মাইকের মাথায় একটা পরিকল্পনা এসেছিল তার পড়া একটা বিজ্ঞান বইয়ের থেকে। উত্তেজিত হয়ে আমরা হাত মেলালাম, আর সে থেকে অংশীদারিত্ব নিয়ে আমাদের প্রথম ব্যবসা শুরু। এরপর বেশ কয়েক সপ্তাহ যাবৎ মাইক আর আমি আমাদের প্রতিবেশী দরজায় গিয়ে তাদের ব্যবহার করা টুথপেস্টের টিউব আমাদের জন্য রেখে দেওয়ার অনুরোধ করলাম। বেশিরভাগ বয়স্করা একটু অবাক হলো, তারা শেষ পর্যন্ত হেসে রাজি হলেন। কেউ কেউ আবার জানতেও চাইলেন আমরা কেন এসব চাইছি। তখনকার টুথপেস্ট টিউবগুলো সীসার তৈরি ছিল, আর মজার উত্তর দিলাম, এখন বলবো না, এটা আমাদের একটা নতুন ব্যবসার রহস্য। যতদিন যেতে লাগলো আমার মাও হয়রান হতে লাগলো। টুথপেস্ট টিউব জমা করার জন্য আমরা মায়ের ওয়াশিং মেশিনের পাশে জায়গাটা বেছে নিয়েছিলাম। একটা ছোট্ট খয়েরি রঙের বাক্সের মধ্যে ব্যবহার করা টুথপেস্টগুলো জমা হতে লাগলো। কিন্তু শেষ পর্যন্ত প্রতিবেশীদের ব্যবহার করা নোংরা কোঁকড়ানো টিউবগুলো দেখে আমার মা বিরক্ত হতে লাগলো। মা রেগে গিয়ে বলল, তোমরা করছো কি? আমি তোমাদের ব্যবসার রহস্য শুনতে চাই না, এবং এসব নোংরা জঞ্জালগুলোর একটা ব্যবস্থা না করলে সবকিছু আমি ছুঁড়ে ফেলবো। মাইক আর আমি নির্বোধ অনুরোধ করলাম। মাকে বোঝালাম যে শীঘ্রই আমাদের প্রয়োজনীয় টিউব জমে যাবে এবং আমরা উৎপাদন শুরু করব। মা আমাদের আরো 1 সপ্তাহ সময় দিলেন। উৎপাদন শুরু করার দিন এগিয়ে আসছিল। তখন চাপও বাড়তে লাগলো আমাদের উপর। ওদিকে মা ইতিমধ্যে গোদামের ঘর থেকে উচ্ছেদ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। আমি উৎপাদনের দিন ঠিক করতে শুরু করলাম। উনুনে লাল গরম করা সর্বোচ্চ তাপমাত্রা করে জ্বলছে। একদিন আমরা কাজ শুরু করেছি, তাতে সীসা গলাচ্ছি, পয়সা বানানোর ছাঁচের মধ্যে সীসা ঢালছি। আমার গরিব বাবা এবং তার বন্ধু দূর থেকে দেখে ফেলছে। তখন বাবা হেসে জিজ্ঞেস করলেন, তোমরা ছেলেরা কি করছো? আমি বললাম, তুমি যা করতে বলছো আমরা তা করছি। বাবা জিজ্ঞেস করলেন, এই ছাঁচগুলোতে কি আছে? আমি ছাঁচগুলোকে একটু হাতুড়ি দিয়ে ঠুকঠুক করে দুভাগে ভাগ করছি এবং এর থেকে সীসার তৈরি পয়সা বার করছি। বাবা দেখে বলেন, হে আল্লাহ, তোমরা সীসা থেকে পয়সা তৈরি করছো? আমার বাবা এবং তার বন্ধু ঘুরে দাঁড়িয়ে হাসিতে ফেটে পড়লেন। বাবা বললেন, এটা বেআইনি। তিনি সবকিছু রেখে দিয়ে তার সাথে দেখা করার জন্য আমার বাড়ির সামনে বসতে বললেন। তিনি হাসি মুখে শান্তভাবে আমাদের জাল টাকার ব্যাপারে বুঝিয়ে বললেন, সরকার জানতে পারলে বা ধরতে পারলে তোমাদের জেল ও জরিমানা হবে। মাইক আর আমি সেখানে নীরব দাঁড়িয়ে ওই কথাগুলো শুনছি, কিন্তু আমরা তখনও জানি না আমরা কি করব। আমি জিজ্ঞেস করলাম গরিব বাবাকে, তাহলে কেন তুমি ধনী নও? বাবা বললেন, কারণ আমি স্কুলে শিক্ষকতার কাজ বেছে নিয়েছি। স্কুলের শিক্ষকরা ধনী হবার কথা ভাবে না, তাই আমরা শুধু শিক্ষা দিতে ভালোবাসি, টাকা পাওয়ার জন্য নয়। আমি তোমাদের সাহায্য করতে পারলে ভালো লাগতো, কিন্তু আমি সত্যি জানি না কিভাবে টাকা পয়সা বানাতে হয়। মাইক আর আমি ঘুরে দাঁড়ালাম আর পরিষ্কার করার কাজ চালিয়ে যেতে থাকলাম আমাদের ওই পয়সা বানানোর উৎকৃষ্টগুলো। মাইককে বললাম, তোমার বাবার সাথে কথা বলো, তোমার বাবা টাকা পয়সা বানানোর ব্যাপারে অত্যন্ত বুদ্ধিমান। মাইক বলল,
তাহলে স্কুলে বড় লোক ছেলেদের মতন সুন্দর বাড়ি নেই কেন, সুন্দর গাড়ি নেই কেন? আমার গরিব বাবা উত্তর দিলেন, একটা সুন্দর গাড়ি আর সুন্দর বাড়ি অথবা অর্থ কিভাবে লাভ করতে হয় এখন তোমরা বুঝতে পারবে না। জিমির বাবা একটি চিনি কোম্পানিতে কাজ করে, আর আমি কাজ করি সরকারের জন্য। জিমির বাবা চিনির কোম্পানি মালিক জিমি বাবাকে গাড়ি কিনে দিয়েছে। কোনো একদিন যদি চিনির কোম্পানিটি অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়, তাহলে জিমির বাবার কাছে হয়তো কিছু থাকবে না। কিন্তু তোমার বাবার কথা আলাদা, মাইক। উনি মনে হয় বড় বিল্ডিং তৈরি করছেন। আমার মনে হয় কয়েক বছরের মধ্যে তিনি খুব ধনী ব্যক্তিত্বে পরিণত হবেন। এই খবরে আমি আর মাইক আবার উত্তেজিত হয়ে উঠলাম নতুন উদ্যমে। আমরা আমাদের বিলুপ্ত প্রথম ব্যবসা নোংরা পরিষ্কার করতে করতে আবার পরিকল্পনা করলাম কখন কিভাবে মাইকের বাবার সাথে কথা বলা যায়। সমস্যা হলো মাইকেল বাবা দীর্ঘ সময় ধরে কাজ করেন এবং প্রায় অনেক দেরিতে বাড়ি ফেরেন। পরিষ্কার করার কাজ শেষ হওয়ার পর মাইক বাইরে যাওয়ার জন্য বাস ধরল। সে কথা দিল যে তার বাবার সঙ্গে কথা হলেই আমাকে ফোন করবে, যদি দেরি হয় তাও ফোন করবে। ফোন বাজলো রাত 8:30। মাইকেল বাবা রাজি হলো, আমাদেরকে ধনী হওয়ার পদ্ধতি শেখাবেন। আমি বললাম, পরের শনিবার আমাদের দেখা হচ্ছে। এই বলে ফোনটা রেখে দিলাম। শনিবার সকাল 7:30 আমি বাস ধরলাম মাইকের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। মাইক আর আমি ওর বাবার সঙ্গে সেদিন সকাল 8টার সময় দেখা করলাম। তিনি আগে থেকে ব্যস্ত ছিলেন এবং 1 ঘন্টার বেশি সময় যাবৎ কাজ করছিলেন। আমি যখন তাদের বাসায় ঢুকছি, তার কন্ট্রাকশন সুপারভাইজার তখন পিকআপ ট্রাকটা নিয়ে বেরোচ্ছে। মাইক আমার জন্য দরজাতে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ধনী বাবা ফোন করছেন, আমাদেরকে পেছনের বারান্দা অপেক্ষা করতে বলছেন। সরু লিভিং রুমে ঢোকা মাত্র সোফায় 2 জন ভদ্রমহিলা বসে আছে, যারা বয়সে আমার মায়ের চেয়ে একটু বড় হবেন। ভদ্রমহিলাদের উল্টো দিকে একটি ছোট্ট শ্রমিকের পোশাক বসেছিল, পায়ে ছিল পালিশ করা বোট জুতো। তিনি আমার বাবার চেয়ে প্রায় 10 বছরের বড় হবেন। আমার মনে হয় প্রায় 45 বছর বয়স। আমি আর মাইক যখন তাদের পাশ দিয়ে হেঁটে রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, তারা আমাদের দেখে হাসলেন। আমিও সলজ্জাভাবে হেসেছিলাম। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? মাইক বলল, ওরা আমার বাবার কাছে কাজ করে। বয়স্ক লোকটি আমার বাবার গোদামগুলো দেখাশোনা করে, আর মহিলা 2 জন রেস্টুরেন্টগুলো ম্যানেজার। আর তুমি যে কন্ট্রাকশন সুপারভাইজারকে দেখছিলে, সে প্রায় এখান থেকে 50 মাইল দূরে একটা রাস্তার প্রজেক্টে কাজ করে। আমার বাবার অন্য সুপারভাইজার কতগুলো বাড়ি তৈরি করছে, তারা চলে গেছে তুমি আসার আগেই। এরকম ব্যস্ত কি সবসময় চলতে থাকে? আমি মাইককে জিজ্ঞাসা করলাম। সবসময় নয়, কিন্তু প্রায়ই। আমি কৌতূহল হয়ে মাইককে জিজ্ঞেস করলাম, তিনি আমাদের ধনী হওয়ার পদ্ধতি কি শেখাবেন? মাইক বলল, শেখাবে, কিন্তু তিনি আমাদের একটা প্রস্তাব দেবেন। তাই নাকি? তাহলে মাইক, তুমি কি জানো প্রস্তাবটা কি? মাইক বলল, না, কিন্তু আমরা শীঘ্রই জানতে পারবো। হঠাৎ মাইকের বাবা পর্দা দেওয়া দরজাটা ঠেলে বারান্দায় এলেন। মাইক আর আমি লাফিয়ে উঠে দাঁড়ালাম। সম্মান জানাতে নয়, আসলে আমরা চমকে উঠেছিলাম। মাইকের বাবা বলল, ছেলেরা তৈরি তো? একটা চেয়ার টেনে
নিয়ে আমাদের কাছে বসতে জিজ্ঞাসা করলেন। আমরা ওনার সামনে বসার জন্য দেয়াল থেকে চেয়ার টেনে আনলাম আর সম্মতিজনকভাবে মাথা নাড়ালাম। মাইক বলেছে, তুমি কি করে ধনী হওয়া যায় শিখতে চাও, তাই কি রবার্ট? আমি তাড়াতাড়ি একটু ভয়ে ভয়ে মাথা নাড়ালাম আর হ্যাঁ বললাম। ওনার কথা আর হাসির পেছনে অনেক ক্ষমতা প্রকাশ পাচ্ছিল। ঠিক আছে, আমি আমার কথা দিচ্ছি যে আমি তোমাদের শেখাবো, কিন্তু আমি তোমাদেরকে ক্লাসরুমের কায়দায় শেখাবো না। তোমরা আমার জন্য কাজ করো, আমি তোমাদের শেখাবো। যদি তোমরা আমার জন্য কাজ না করো, আমি তোমাদের শেখাবো না। যদি তোমরা মন দিয়ে কাজ করো, আমি তোমাদের আরো তাড়াতাড়ি শেখাতে পারবো। আর যদি তোমরা যেমন স্কুলে করো তেমন করতে চাও, অর্থাৎ শুধু বসে শোনো আর দেখো, তাহলে শুধু শুধু আমার সময় নষ্ট হবে। এটা আমার প্রস্তাব, হয় গ্রহণ করো অথবা বর্জন করো। আমি প্রথমে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? আমি বাবাকে জিজ্ঞাসা করলাম। তিনি না বললেন। তিনি বললেন, প্রথমে গ্রহণ করো অথবা বর্জন করো। আমার সময় নষ্ট করার মতো সময় নেই। তুমি যদি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে না পারো, তাহলে তুমি কোনোদিনই পয়সা রোজগার করতে পারবে না। সুযোগ আসে যায়, কখন চট করে সিদ্ধান্ত নিতে হয় এটা বুঝতে পারা একটা প্রধান দক্ষতা। তোমরা যা চাইছিলে তার একটা সুযোগ তোমরা আমার কাছ থেকে পেয়েছো। হয় স্কুল শুরু হচ্ছে এখন, অথবা 10 সেকেন্ডে এটা শেষ হয়ে যাবে। মাইকের বাবা একটু দুষ্টুমি করে হাসি হেসে বললেন। গ্রহণ করলাম, আমি বললাম। আমিও গ্রহণ করলাম, মাইক বলল। ভালো, মাইকেল বাবা বলল। আমার দোকানের ম্যানেজার বিউটি 10 মিনিটে এখানে আসবেন। আমার সাথে ওর কাজ শেষ হয়ে গেলেই তোমরা গাড়ি করে ওর সাথে আমার সুপার মার্কেটে চলে যাও আর তোমরা কাজ শুরু করো। আমি তোমাদের প্রতি ঘন্টায় 10 টাকা করে দেব, আর তোমরা প্রতি শনিবার কাজ শুরু করতে পারো। প্রতি শনিবার 3 ঘন্টা কাজ করো, কিন্তু আমার আজ একটা ভলিবলের খেলা আছে, আমি বললাম। মাইকেল বাবা গলা নামিয়ে দৃঢ় স্বরে বললেন, গ্রহণ করো অথবা বর্জন করো। গ্রহণ করছি, আমি উত্তর দিলাম। ভলিবলের খেলার বদলে আমি কাজ করব এবং কিভাবে অর্থ উপার্জন করতে হয় শিখবো। আমরা এক সুন্দর শনিবার সকালে 9টার মধ্যে মাইক আর আমি মিসেস বিউটির কাছে কাজ করতে থাকলাম। তিনি একজন ধৈর্যশীল মহিলা। তিনি সবসময় বলতেন, মাইক আর আমাকে দেখে তার 2 সন্তানের কথা মনে পড়ে। তার ছেলেরা এখন বড় হয়ে গেছে এবং দূরে চলে গেছে। যদিও দয়ালু, তবে তিনি কঠিন পরিশ্রমে বিশ্বাসী ছিলেন এবং তার জন্য তিনি আমাদের জন্য অবিরাম কাজ করাতেন। তিনি কাজ করতে উস্তাদ ছিলেন। আমরা 3 ঘন্টা ধরে টিনে ভরা জিনিস সেফ থেকে নামাতাম। একটা পালকের ঝাড়ুতে প্রতিটি টিন থেকে ধুলো ঝাড়তাম এবং তারপর আবার সেগুলোকে পরিষ্কারভাবে সেলফে গুছিয়ে তুলতাম। এটা একটা কষ্টকর ও একঘেয়ে কাজ ছিল। মাইকেল বাবা, যাকে আমি ধনী বাবা বলে ডাকতাম, বিশাল গাড়ি রাখা জায়গা সহ এইরকম 9টা ছোট্ট সুপার মার্কেটের মালিক ছিলেন। তখনকার দিনে 3 ঘন্টা কাজ করে 30 টাকা তেমন উত্তেজনা জাগাতো না। তখন কমিক্স বইয়ের দাম ছিল 10 টাকা। আমি টাকা দিয়ে কমিক্স বই কিনে বাড়ি চলে যেতাম।
চতুর্থ সপ্তাহে এক শনিবার আমি কাজ ছাড়বার জন্য প্রস্তুত। আমি কাজ করতে রাজি হয়েছিলাম কারণ আমি মাইকের ব্যাপার থেকে অর্থ উপার্জনের উপায় শিখতে চেয়েছিলাম। আর এখন আমি 10 টাকার একজন চাকর হয়ে গেলাম। তার তারপর সেই প্রথম শনিবারের পর মাইকেল বাবার সাথে আর আমার দেখাই হয়নি। আমি লাঞ্চের সময় মাইকে বললাম, আমি কাজ ছেড়ে দিচ্ছি। স্কুল তো একঘেয়ে ছিল, এখন শনিবারগুলো পর্যন্ত মাটি হলো। অথচ 30 টাকার জন্য কি না করছি, আর 30 টাকার জন্য আমাকে পেয়ে বসেছে। এবার মাইক হাসলো। আমি বললাম, হাসছো কেন? আমি রাগে আর হতাশা জিজ্ঞাসা করলাম। বাবা বলেছেন এরকমই হবে। তিনি বলেছেন, যখন তুমি কাজ ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হবে তখন তার সাথে দেখা করতে। কি? আমি রাগ আর অবাক্যা মিশিয়ে জিজ্ঞেস করলাম, উনি আমার হতাশা হয়ে হাল ছাড়ার জন্য অপেক্ষা করেছিলেন? প্রায় তাই, মাইক বলল। বাবার ধরনটা একটু অন্যরকম। তিনি তোমার বাবার মতো না, অন্যরকম ভাবে শিক্ষা দেন। তোমার মা আর বাবা প্রচুর বক্তব্য দেন। আমার বাবা শান্ত এবং অল্প কথার মানুষ। তুমি শুধু এই শনিবার অবধি অপেক্ষা করো, আমি বাবাকে বলবো যে তুমি প্রস্তুত। মানে তুমি বলছো আমাকে তৈরি করা হচ্ছিল? না, ঠিক তা নয়, কিন্তু হতেও পারে। বাবা তোমাকে শনিবার বুঝিয়ে বলবেন। আমি ওনার মুখোমুখি হবার জন্য প্রস্তুত ছিলাম। এমনকি আমার আসল বাবাও তার উপর রেগে গিয়েছিল। আমার বাবা, যাকে গরিব বাবা বলে থাকি, ভেবেছিলাম আমার জন্ম বাবা শিশু শ্রমিক আইন লঙ্ঘন করেছে এবং এর তদন্ত হওয়া উচিত। আমার শিক্ষিত গরিব বাবা আমাকে বলেছিল, যা তোমার ন্যায্য পাওনা তা দাবি করো, অন্তত পক্ষে ঘন্টা প্রতি 25 টাকা করে। আমার গরিব বাবা আরো বলেছিলেন যে আমি যদি বেশি মাইনে না পাই আমি যেন তখনই কাজ ছেড়ে দিই। এমনিতেই তোমার ওই বাজে কাজের প্রয়োজন নেই, আমার গরিব বাবা রাগ আর ঘৃণায় মিশে বলেছিলেন। শনিবার সকাল 8টার সময় আমি মাইকের বাড়ি সে ভাঙা দরজা দিয়ে ঢুকলাম। সে ঢুকেছি, মাইকের বাবা বললেন, একটা সিটে বসো আর লাইনে অপেক্ষা করো। তিনি ঘুরে দাঁড়ালেন এবং বড় ঘরের পাশে তার ছোট অফিসে ঢুকলেন। আমি ঘরের চারপাশে দেখলাম, মাইক্রো কোথাও দেখতে পেলাম না। আমার অস্থির লাগছিল। আমি 4 সপ্তাহ আগে যে দোকানে কাজ করেছিলাম সেই দোকানের ভদ্র মহিলার সাথে দেখা হলো। আরো 3-4 জন বসেছিল ওখানে। আমিও তাদের পাশে গিয়ে বসলাম। 45 মিনিট কেটে গেল, ধনী বাবার সাথে দেখা হচ্ছে না। আমি তখন রেগে জ্বলছি। 2 জন মহিলা ওনার সাথে দেখা করে 30 মিনিট আগে বেরিয়ে গেছেন। আরো একজন বয়স্ক মহিলা 10 মিনিট আগে ঢুকেছিল, তিনিও চলে গেলেন। বাড়িটা ফাঁকা। এক রৌদ্রোজ্জ্বল সকালে আমি তার পুরনো অন্ধকার লিভিং রুমে বসে ছোট্ট ছেলেদের শোষণকারী একটি লোকের সাথে কথা বলার জন্য অপেক্ষা করছি। আমি শুনতে পাচ্ছি উনি অফিসে ঘুরে বেড়াচ্ছেন, কখনো ফোনে কথা বলছেন, অথচ আমাকে অপেক্ষা করছেন। আমি বেরিয়ে যাবার জন্য প্রস্তুত, কিন্তু কেন জানি না আমি বসে থাকলাম। শেষ অবধি 15 মিনিট পরে ঠিক 9টার সময় ধনী বাবা তার অফিস থেকে বেরিয়ে এলেন। তিনি কিছু বললেন না, শুধু হাত দিয়ে আমাকে তার ছোট অফিসে ঢোকার জন্য ইশারা করলেন। আমি তার অফিসে গেলাম। তিনি বললেন, আমি শুনলাম তুমি মাইনে না বাড়ালে কাজ ছেড়ে দেবে। কথা বলতে বলতে ধনী বাবা তার অফিসের চেয়ারে ঘুরে বসলেন। আমি বললাম, হ্যাঁ,
আমি কাজ ছেড়ে দেব, কারণ আপনি চুক্তি শর্ত পূরণ করছেন না। আমি প্রায় কেঁদে ফেললাম। একটি 12 বছর বালকের পক্ষে একজন পূর্ণবয়স্কের মোকাবেলা করা সত্যি ভীতিপ্রদ। আপনি বলেছিলেন আপনি আমাকে কাজ করলে কিভাবে ধনী হওয়া যায় শেখাবেন, কিন্তু আপনি শেখাচ্ছেন না। আমি আপনার জন্য ভলিবল খেলা পর্যন্ত ছেড়ে দিয়েছি। আপনি কথা রাখেননি, কিছু শেখাননি। আপনি একজন অসাধু লোক। শহরের সবাই ঠিকই আপনাকে চিনছে। আপনি লোভী। আপনি সবসময় টাকা পয়সায় চিনলেন। আর আপনার কর্মচারীদের সম্পর্কে আপনি চিন্তা করলেন না। আপনি আমাকে অপেক্ষা করতে বাধ্য করলেন, অথচ কোনো শ্রদ্ধা দেখালেন না। আমি একটি ছোট ছেলে, তাই আমি এর থেকে ভালো ব্যবহার তো আশা করতে পারি আপনার কাছে। ধন্যবাদ বাবা। তার চেহারা দুলতে থাকলেন, আর আমাকে খুঁটিয়ে লক্ষ্য করছেন। মন্দ না। তিনি বললেন, 1 মাসেরও কম সময়ে তোমার কথাগুলো আমার বেশিরভাগ কর্মচারীর মতোই শোনাচ্ছে। আমি বললাম, কি? উনি কি বলছে আমি বুঝতে পারলাম না। আমি আমার অভিযোগ জানাতে থাকলাম। আমি ভেবেছিলাম চুক্তিতে আপনার শর্ত ছিল আপনি তা মানবেন, কিন্তু আপনি আমাকে শেখাবেন। কিন্তু আপনি আমাকে শেখাচ্ছেন না। তার বদলে আপনি অত্যাচার করেছেন। একটা নিষ্ঠুরতা, একটা সত্যি নিষ্ঠুরতা। আমি তো তোমায় শেখাচ্ছি, শান্তভাবে সে ধনবান বাবাটি বললেন। আমি বললাম, আমাকে আপনি কি শিখিয়েছেন? কিছুই না। এমনকি যখন থেকে অত কম পয়সার আমি কাজ করতে রাজি হয়েছি, আপনি আমার সঙ্গে একবারও কথা বলেননি। ঘন্টায় 10 টাকা আপনি আমাকে চাকর বানিয়েছেন। গভর্নমেন্টের কাছে আপনার নামে নালিশ করা উচিত। তুমি কি করে জানলে যে আমি তোমায় কিছু শেখাইনি? ধন্যবাদ বাবা শান্তভাবে জিজ্ঞাসা করলেন। আমি ঠোঁট ফুলিয়ে বললাম, শেখানো মানে কি কথা বলা আর বক্তব্য দেওয়া? ধনী বাবা জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, আমি উত্তর দিলাম। ওরা ওইভাবে তোমাদের স্কুলে শেখায়। তিনি হেসে বললেন, কিন্তু জীবন তোমাকে ওইভাবে শেখাবে না। আর আমি বলবো, জীবন সবচেয়ে বড় শিক্ষক। বেশিরভাগ সময় জীবনে তোমার সাথে কথা বলে না, শুধু ধাক্কা দেয়। এক একটা ধাক্কা জীবন যেন বলতে চায়, জেগে ওঠো, আমি তোমাকে কিছু শেখাতে চাই। তখন আমি ভাবতে লাগলাম, এই লোকটা কি বলতে চাইছে। আমি নিজেকে নীরবে জিজ্ঞাসা করলাম, জীবনে ধাক্কাটা দেওয়া মানে কি আমাকে কিছু বোঝানোর চেষ্টা? যদি জীবনের কাছ থেকে শিক্ষা নিতে পারো তাহলে উন্নতি করবে, আমার বাবা বললেন। যদি না পারো, জীবন তোমাকে নিরন্তর ধাক্কা দিতে থাকবে। লোকে দুটি জিনিস করে, কেউ জীবনের এই ধাক্কাগুলো সহ্য করে যায়, আর কেউ রেগে গিয়ে নিজেরা পাল্টা ধাক্কা মারে। কিন্তু তারা ধাক্কা মারে তাদের মালিকের, অথবা চাকরির, অথবা স্বামী বা স্ত্রীর বিরুদ্ধে। তারা জানে না আসলে জীবনটা তাকে ধাক্কা করছে। আঘাত মারছে। আমি বললাম, না, উনি কি বিষয়ে কথা বলছেন? জীবন আমাদের সবাইকে চারিদিক থেকে ধাক্কা মারে। কেউ হাল ছেড়ে দেয়, অন্যরা লড়াই করে। খুব অল্প লোকই এর থেকে শিক্ষা নেয়, আর তারা এগিয়ে যায়। তারা জীবনে ধাক্কা দেওয়াকে স্বাগত জানায়। এই অল্প সংখ্যক লোকের কাছে এর মানে তাদের কিছু শেখা প্রয়োজন। তারা শেখে আর এগিয়ে যায়। বেশিরভাগ হাল ছেড়ে দেয়, আর কয়েকজন তোমার মতো লড়াই করে। তুমি যদি এই ধাক্কা থেকে শিক্ষাটা নাও, তাহলে একজন বুদ্ধিমান, ধনী আর সুখী যুবকে পরিণত হবে। যদি না নাও, সারাটা জীবন তোমার চারদিকে কম
বেতনের অথবা তোমার বসকে দোষারোপ দেবে, ভাগ্যে নাই বলে দোষারোপ করবে। সে আশা তুমি জীবন কাটাবে যে কোনোদিন তোমার সব আর্থিক সমস্যার সমাধান হবে। ধনবান বাবা আমার দিকে তাকিয়ে দেখলেন আমি আমি তখনও শুনছি কিনা। আমাদের দুজনে চোখাচোখি হলো। আমরা একে অন্যের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলাম। আমাদের চোখ দিয়ে মনের ভাব স্রোতের মতো আদান প্রদান হতে লাগলো। শেষে আমি আমি যখন তার বক্তব্য অর্থ আত্মস্থ করতে সক্ষম হলাম, চোখ নামিয়ে নিলাম। আমি বুঝতে পারলাম উনি ঠিক বলেছেন। আমি ওনাকে দোষারোপ করেছিলাম, অথচ আমি নিজে ওনাকে শেখাতে বলেছিলাম। আমি অকারণে ঝগড়া করেছিলাম। ধনী বাবা বলতে লাগলেন, তুমি যদি ভীতু হও তাহলে যতবার তোমার জীবন ধাক্কা মারবে তুমি হাল ছেড়ে দেবে। তুমি তেমন মানুষ হলে তুমি সারা জীবন সাবধানে খেলে কাটাবে, সঠিক কাজ করবে এবং নিজেকে এমন এক সময়ের জন্য সুরক্ষিত রাখবে যা কোনোদিনও আসবে না। তারপর একঘেয়ে বুড়োদের মতো মরে যাবে। তোমার অনেক বন্ধু বান্ধব থাকবে, তারা তোমায় পছন্দ করবে, কারণ তুমি একজন ভালো পরিশ্রমী মানুষ ছিলে। তুমি সাবধানে জীবন কাটিয়েছ এবং ঠিক কাজগুলো করেছ। আসলে অন্তরের গভীরে তুমি ঝুঁকি নিতে ভয় পাও। আসলে অন্তরের গভীরে তুমি ঝুঁকি নিতে ভয় পাও। তুমি ভীষণভাবে জিততে চেয়েছো, কিন্তু হারার ভয় তোমার কাছে জেতার উত্তেজনা থেকে বড় ছিল। মনের গভীরে তুমি শুধু জানবে যে তুমি এর জন্য চেষ্টা করোনি। তুমি জীবনে সাবধানে খেলা বেছে নিয়েছ। আবার আমাদের দৃষ্টি বিনিময় হলো। 10 সেকেন্ড আমরা একে অন্যের দিকে চেয়ে রইলাম। ওনার বক্তব্য অর্থবহিষ্ঠ হতেই আমি দৃষ্টি ফিরিয়ে নিলাম। আপনি আমাকে 4-5 থেকে ধাক্কা দিয়েছেন। আমি জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, কিছু লোক হয়তো তাই ভাববে। আমি কিন্তু তোমাকে জীবনের স্বাদ উপলব্ধি করাতে চাইছি। জীবনের স্বাদ সেটা কেমন? আমি জিজ্ঞাসা করলাম। আমি তখনও রেগে। তোমরাই আমার কাছ থেকে আয়ের পথ জানতে চেয়েছ। আমার কাছে 150 জনের বেশি কর্মচারী আছে। তাদের মধ্যে একজনও আমাকে টাকা পয়সা সম্বন্ধে জানার ব্যাপারে আমার জিজ্ঞাসা করেনি। তারা আমার কাছে চাকরি চেয়েছে আর বেতনে আশা করেছে, কিন্তু কখনো টাকা পয়সার ব্যাপারে তাদেরকে কিছু শেখাতে বলেনি। সেজন্য তাদের মধ্যে বেশিরভাগ মানুষ জীবনে সবচেয়ে ভালো বছরগুলো টাকার জন্য কাজ করে কাটিয়ে গেছে। তারা যে কিসের জন্য কাজ করেছে তা বুঝতে পারে না। ওখানে বসে আমি গভীর মনোযোগ দিয়ে শুনলাম। সেজন্য মাইক যখন আমাকে বলল যে তুমি কি করে পয়সা রোজগার করতে হয় তা শিখতে চাও, আমি স্থির করলাম এমন একটা কোর্স বানাবো যেটা হবে বাস্তব জীবনের কাছাকাছি। কিন্তু তুমি একটা কথা শুনছো না। তাই আমি ঠিক করলাম যে জীবন তোমাকে চারিদিক থেকে একটু ধাক্কা দিক, যাতে তুমি আমার কথা শুনতে পারো। সেজন্য আমি তোমাকে 10 টাকা করে প্রতি ঘন্টা বেতন দিতাম। তাহলে ঘন্টা শুধু 10 টাকার জন্য কাজ করে আমি কি শিখলাম? আমি জিজ্ঞাসা করলাম। এই যে আপনি একজন বাজে লোক এবং আপনার কর্মচারীদের বিশ্লেষণ করলেন। ধনবান বাবা চেয়ারটা পেছনে দুলিয়ে প্রাণ খুলে এসে হয়ে উঠলেন। শেষ পর্যন্ত যখন তার হাসি থামলো, তিনি বললেন, সবচেয়ে ভালো হয় যদি তুমি তোমার দৃষ্টিভঙ্গি বদলাও। আমাকে সমস্যা ভেবে দোষারোপ করা বন্ধ করো। যদি তুমি ভাবো সমস্যাটা আমার,
বা আমি, তাহলে তোমার ভাবনা অনুযায়ী আমাকে পাল্টাতে হবে। তুমি যদি বুঝতে পারো যে তুমি সমস্যা, তাহলে তুমি নিজেকে পাল্টাতে পারবে, কিছু শিখে নিজে আরো জ্ঞানী হতে পারবে। বেশিরভাগ লোকই চায় পৃথিবীর সবটাই পাল্টে যাক, তারা নিজেরা বদলাতে চায় না। আমি তোমায় বলছি, অন্যদের চেয়ে নিজেকে পরিবর্তন করা অনেক সোজা। আমি বুঝতে পারছি না, আমি বললাম। তোমার সমস্যার জন্য আমাকে দোষ দিও না, ধনী বাবা অধৈর্য হয়ে বললেন। কিন্তু আপনি আমাকে শুধু 10 টাকা দিচ্ছেন, তাহলে তুমি কি শিখলে? ধনী ভাই মৃদু এসে জিজ্ঞাসা করলেন যে আপনি একজন বাজে লোক। দেখো, তুমি ভাবছো তোমার সমস্যা। ধনী বাবা বললেন, কিন্তু সেটা তো ঠিকই। ঠিক আছে, ও দৃষ্টিভঙ্গি বজায় রাখো আর জীবনে কিছু শিখো না। তোমার দৃষ্টিভঙ্গিতে যদি আমি সমস্যা হই, তবে তোমার কি বিকল্প আছে? তুমি যদি আমাকে আরো মাইনে না দাও, আরো না শেখাও, আমি কাজ ছেড়ে দেব। ভালো বলছ, ধনী বাবা বললেন। বেশিরভাগ লোকেরা ঠিক এটাই করে, তারা চাকরি ছেড়ে আর অন্য চাকরি খোঁজে, যেখানে সুযোগ বেশি, মাইনে বেশি, বেতন বেশি, তারা সেখানেই কাজ করে। তারা সত্যি ভাবে যে একটা নতুন চাকরি আর বেশি মাইনে তাদের সমস্যার সমাধান করবে, যদিও বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় না। তাহলে কিভাবে সমস্যার সমাধান করা যায়, আমি জিজ্ঞাসা করলাম। শুধু এই নগণ্য 10 টাকা নেওয়া নিয়ে আর খুশি হওয়া? ধনমন্দ বাবা মৃদু হাসলেন। সেটাই অন্য লোকেরা করে, মানুষরা শুধু গ্রহণ করে, যদিও তারা জানে অর্থের জন্য তাদের এবং তাদের পরিবারের সংগ্রাম চলতেই থাকবে। কিন্তু ওইটুকু তারা করে ভেবে যে বেতন বৃদ্ধি তাদের সমস্যার সমাধান করবে। বেশিরভাগ লোকই এটা মেনে নেয়। আবার কেউ একটা দ্বিতীয় চাকরি নেয়, কারো বেশি পরিশ্রম করে, কিন্তু আবার সে অল্প মাইনেই গ্রহণ করেন, মানে অল্প বেতনই গ্রহণ করেন। আমি মেজের দিকে তাকিয়েছিলাম। ধনী বাবা কি শিক্ষা দিয়েছে তা বুঝতে পারছিলাম, অনুভব করতে পারছিলাম। এটাও জীবনে এক ধরনের স্বাদ। শেষে মুখ তুললাম আর প্রশ্নের পুনরাবৃত্তি করলাম, তাহলে কিভাবে সমস্যার সমাধান করা যায়? আমার মাথার আঙ্গুল দিয়ে আঘাত করে তিনি বললেন, তোমার মাথায় এই বস্তুটা দিয়ে। সেই মুহূর্তে আমার ধনবান বাবা আমাকে এমন এক দৃষ্টিভঙ্গি দিলেন যা তার সফলতার কেন্দ্রবিন্দু, যা তাকে তার সমস্ত কর্মচারী এবং আমার নির্ধন বাবা থেকে আলাদা করেছে, যা শেষ অবধি তাকে কুমিল্লার সবচেয়ে ধনীদের মধ্যে একজন করে তুলেছে। অথচ আমার উচ্চশিক্ষিত গরিব বাবা সারা জীবনের অর্থের জন্য শুধু সংগ্রাম করেছেন। এই একটা দৃষ্টিভঙ্গি তার পুরো জীবনকে পাল্টে দিয়েছে। ধনবান বাবা এই দৃষ্টিভঙ্গির কথা বারবার বলেছে। আমি তার নাম দিয়েছি 1 নম্বর শিক্ষক।